আচ্ছা, একজন আমাকে একটু কনফার্ম করো, সাউন্ড, স্লাইড, পয়েন্টার সবকিছু ঠিক আছে কিনা? আশা করি ঠিক আছে সবগুলো। জি স্যার। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা করেছি, কন্টিনিউয়াস স্টেজ ইকুইলিব্রিয়াম ডিস্টিলেশন যে কলাম, এটাই তো মোস্টলি প্র্যাকটিসড হয় ইন্ডাস্ট্রিতে। সো এটা আমরা শেষ করেছি। কয়েকটা চ্যাপ্টার ছিল এটার উপর, 3টা চ্যাপ্টার ছিল। আচ্ছা, তো আমরা নতুন আরেকটা ডিস্টিলেশনে যাচ্ছি, ব্যাচ ডিস্টিলেশন। তো এটা কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা দেখব। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি কভার করতে চাচ্ছি? এক নাম্বার হচ্ছে ব্যাচ ডিস্টিলেশন অপারেটিং প্রিন্সিপাল, এটা বা প্রসিডিউরস, এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। টাইপস অফ ব্যাচ ডিস্টিলেশন, কয়েক ধরনের যে ব্যাচ ডিস্টিলেশন ভেরিয়েন্ট গুলো রয়েছে সেগুলো দেখব। স্টেজ ক্যালকুলেশন, কিভাবে আমরা স্টেজ নাম্বার অফ স্টেজ ক্যালকুলেট করব, অপারেটিং টাইম। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি অবজেক্টিভ। তো ইন্ট্রোডাকশন, দ্য ব্যাচ ডিস্টিলেশন, আমরা প্রথমে কিছু প্রাসঙ্গিক তো অবশ্যই ইন্ট্রোডাক্টরি কিছু কথা আগে একটু আলোচনা করে নেই। The continuous distillation is thermodynamically efficient method of producing. আমরা সেই শুরু বা দ্বিতীয় লেকচারে কিন্তু আমি বা প্রথম লেকচারেই এখানে যে টোটাল কি কি চ্যাপ্টার থাকবে বা প্রসেস থাকবে, ফ্লাশ ডিস্টিলেশন, কন্টিনিউয়াস ডিস্টিলেশন, তারপর ফ্লাশ থেকে আমরা কেন কন্টিনিউয়াস আসলাম, আবার কন্টিনিউয়াসের পাশাপাশি আমরা কেন ব্যাচ, এগুলো আমরা বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো কন্টিনিউয়াস ডিস্টিলেশন আমরা যেটা পড়লাম, ইট ইজ থার্মোডাইনামিক্যালি efficient method of producing large amount. এখানে যে জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ কনস্ট্যান্ট কম্পোজিশন। আমরা যে ডিস্টিলেট পাচ্ছি, আমরা যে বটম প্রোডাক্ট পাচ্ছি এক্স বি কম্পোজিশন, ডিস্টিলেট এক্স ডি কম্পোজিশন, তাই না? এটা কিন্তু সময়ের সাথে সব এটা কনস্ট্যান্ট থাকে। প্রথমে একটা আনস্টেডি স্টেট পিরিয়ড থাকবে এবং সেটাকে টোটাল রিফ্লাক্স করে 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 আমরা স্টেডি স্টেট নিয়ে এসে তারপর আমরা প্রোডাক্ট উইথড্রয়ের সময় যখন আসবে তখন কিন্তু কনসিস্টেন্ট আর কনস্ট্যান্ট কম্পোজিশন থাকে দুইটারই, এক্স ডি এক্স বি। তো এই যে কন্টিনিউয়াস প্রসেসটা আমরা পড়েছি, তার অ্যাপ্লিকেশন, এটা কোথায় আমরা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব যখন, এটা তো আমরা জানি, যেটা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল যখন প্রডিউসড বা ডিস্টিলেট করতে হবে সেটা, আর হচ্ছে তোমার কনস্ট্যান্ট কম্পোজিশন। সে একটা প্রোডাক্ট, তুমি একটা ইন্ডাস্ট্রি, খুব লিমিটেড নাম্বার অফ প্রোডাক্ট বাট বেশি পরিমাণে প্রোডাক্টের ভেরিয়েশন নাই, তখনই আমরা কিন্তু এই কন্টিনিউয়াসটা অ্যাপ্লাই করি। But when a small amount of material or varying product composition, সে প্রোডাক্ট কম্পোজিশনটা চেঞ্জ হয়। সে তুমি চাচ্ছ প্রথম একটা ব্যাচ একটা কম্পোজিশনে, আবার আর একটা ব্যাচ ভিন্ন একটা কম্পোজিশনে, আবার আর একটা ব্যাচ ভিন্ন একটা কম্পোজিশনে চাচ্ছ তুমি তৈরি করতে। কারণ মার্কেটে তোমার এরকম করে ডিমান্ড আছে। আবার যদি অন্যভাবে বলি, তোমার কি হচ্ছে না, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরি করছো, কম্পোজিশন তো চেঞ্জ হচ্ছেই, প্লাস হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তৈরি করছো একই একই সেটআপে কিন্তু। তো ওই ক্ষেত্রে বেটার ব্যাচ ডিস্টিলেশনে যাওয়া, কারণ ব্যাচ ডিস্টিলেশন ইজ ডেডিকেটেড টু দিস টাইপ অফ কেস। হ্যাঁ, তোমার এই ভেরিয়েটি প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, আবার হচ্ছে প্রোডাক্টগুলোর কম্পোজিশন চেঞ্জ হবে, পরিবর্তনটা খুব লক্ষণীয় থাকে যখন, তখন হচ্ছে আমরা এই ব্যাচ ডিস্টিলেশন আমরা ইউজ করে থাকি। ওকে, আর উপরেটা কন্টিনিউয়াস ছিল অবশ্যই যখন হচ্ছে তোমার বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি হবে, সব সময় কন্টিনিউয়াসলি হচ্ছে এবং কনস্ট্যান্ট কম্পোজিশন থাকবে, লিমিটেড নাম্বার অফ প্রোডাক্টও থাকে, তখন হচ্ছে এই কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা, ইন ব্যাচ ডিস্টিলেশনে কি করা হয়? ইন ব্যাচ ডিস্টিলেশন দেখো, এই চার্জ অফ ফিড, একটা ফিড ইনিশিয়ালি একটা রিবয়লারে ইজ লোডেড ইনটু দ্য রিবয়লার। আমরা স্টেপগুলো দেখি, প্রিন্সিপালটা কি। সেপারেশন যে কজ, সেটা তো অবশ্যই রিলেটিভ ভোলাটিলিটি ডিফারেন্স থাকতে হবে। তুমি যাকে সেপারেট করতে চাচ্ছ দুটো এলিমেন্ট, তো অবশ্যই তাদের মধ্যে তো কজ, যেটা সেপারেশনের যে অরিজিন কজ, সেটা হচ্ছে তোমার কি ডিফারেন্স ইন ভোলাটিলিটি, সেটা তো অবশ্যই থাকতে হবে। সো এরকম থাকার পর তুমি এরকম একটা একে লোড করবা হচ্ছে কোথায়, একটা রিবয়লারে। তারপর আমার সেপারেশন এজেন্ট হিট,
আমার হিট দিতে হবে, দ্য স্টিম ইজ টার্ন অন, প্রথমে লোড করবা রিবয়লারে একটা ব্যাচে, তুমি একসাথে তোমার রিবয়লারকে ফিড দিয়ে দিলা। আর আগে ডিস্টিলেশনে কন্টিনিউয়াস ফিডিং ছিল, কিন্তু ফ্লাশ গুলো আর কন্টিনিউয়াস ছিল, ফিডটা কন্টিনিউয়াসলি দিচ্ছ। আর এখানে ব্যতিক্রমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি ফিডটা একসাথে দিয়ে দিচ্ছ। কোথায়? এই রিবয়লারে। তারপরে রিবয়লারে হিট করছো, স্টিম ইজ টার্ন অন, এই স্টিমটা কি করবে? হিট করবে। ওকে, তারপর ভ্যাপোরাইজেশন শুরু হয়ে যাবে, মোর ভোলেটাইল কম্পোনেন্ট উপর দিকে আস্তে আস্তে সহজে যেতে থাকবে। আফটার এ শর্ট স্টার্ট টাইম অফ পিরিয়ড, প্রোডাক্ট ক্যান বি উইথড্রন ফ্রম দ্য টপ অফ দ্য কলাম। হ্যাঁ, আবার কলামের একটা বিষয় চলে আসছে, তো সেগুলো আমরা দেখি। তো মেন জিনিসটা দেখলাম, ইন এ ব্যাচ ডিস্টিলেশন এ চার্জ অফ ফিড ইজ লোডেড ইনটু দ্য রিবয়লার। প্রথমে একসাথে এটা লোড করা হবে, প্রথমে লোডিং টাইম, তারপর সেটাকে স্টিমিং করা হবে। স্টিম তো সবসময় দিতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ পর যখন একটা স্যাচুরেশন, যে হিট টেম্পারেচার দরকার হবে ফেস ক্রিয়েশনের জন্য, তখন নতুন করে নতুন ফেস, ভ্যাপর ফেস তৈরি হবে, এবং একটা স্টেডি স্টেট রিচ করলে একটা শর্ট টাইম পর একটা রিজনেবল কনসেন্ট্রেশন যখন অ্যাচিভ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা প্রোডাক্ট উইথড্র করতে পারবো। এবং সবার শেষে, প্রোডাক্ট উইথড্র শেষে আবার এটাকে আমরা এ পর্যায়ে দেখি, সেটাকে আবার হিটিংটাকে যখন বন্ধ করে দেব, এই স্টিম টার্ন অফ করলে ওখান থেকে যে রিবয়লারের মধ্যে যে রেসিডিউটা থাকবে ওটাকে আবার সরিয়ে নেওয়া হয়। ওকে, এই হচ্ছে অপারেশন প্রিন্সিপাল। ওকে, আচ্ছা, এই ব্যাচ ডিস্টিলেশন ইজ ভার্সেটাইল, মানে এটাতে অনেক ভেরিয়েশন রয়েছে এখানে। হ্যাঁ, আবার অনেক ধরনের প্রোডাক্ট এখানে, অনেক কেমিক্যাল সিস্টেম ট্রিট করতে পারবা। এ রান মে লাস্ট ফ্রম ফিউ আওয়ার্স টু সেভারাল ডেজ। হতে পারে ব্যাচ ডিস্টিলেশনও সেভারাল ডেজ এর ব্যাচ সাইজ এ রান। সে একটা তুমি চার্জ করেছো রিবয়লার, এবং এটা কতক্ষণ চলবে? এটা সেভারাল আওয়ার্স থেকে শুরু করে সেভারাল ডেজ পর্যন্ত হতে পারে। ওকে, ব্যাচ ডিস্টিলেশন ইজ দ্য চয়েস। ওকে, তুমি কখন এটাকে নিবা? when the plant does not run continuously। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা শুরুতেও বলেছিলাম, প্ল্যান্টটা কন্টিনিউয়াসলি না, সে তোমার এরকম অনেক টাইপ অফ দ্য, এটা ডিপেন্ড করে টাইপ অফ দ্য প্রোডাক্টের উপর। অনেক সময় সে কোনো প্রোডাক্টে, যেমন সে তোমার সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ, এগুলো কিন্তু প্ল্যান্টটা কন্টিনিউয়াসলি সব সময় একটা নির্দিষ্ট রেটে কাজ করে, অপারেট করে করে প্রোডাক্টগুলো যেগুলো সেগুলো স্টোর করে রাখে। হ্যাঁ, সে ফার্টিলাইজার যখন স্টার্টিং শুরু হয়, এটা কিন্তু ফিউ মান্থ একটা না চলতে থাকে। কিন্তু যখন তোমার প্ল্যানটা ইট ইজ অকেশনালি, হ্যাঁ, বাজারে একটা ডিমান্ড ক্রিয়েট হলো বা ক্লায়েন্ট আসলো, তারপর হচ্ছে প্রোডাকশন হচ্ছে, এরকম বিষয় অকেশনালি রান করা হয়, সো নট কন্টিনিউয়াস অপারেশন, তখন হচ্ছে ব্যাচ ডিস্টিলেশন গুরুত্বপূর্ণ, এবং এটা তখন ইউজ করা হয় থাকে। আর বলা হয়েছে কি, ইট মাস্ট বি কমপ্লিটেড ইন 1 or 2 শিফট। ব্যাচ, একটা ব্যাচ 1 বা 2টা শিফটের মধ্যে শেষ করা হয় সাধারণত। এরকম না যে ব্যাচটা, হ্যাঁ, আমরা বলেছি সেভারাল ডেজ পর্যন্ত হয়, এগুলো কম। সাধারণত এটা 1 and 2 ব্যাচের শিফটে এটা শেষ করা হয়। ইট ইজ অফেন ইউজড হোয়েন দ্য সেম ইকুইপমেন্ট, একটা ইকুইপমেন্ট ডিস্টিলস সেভারাল ডিফারেন্ট প্রোডাক্ট। অলরেডি বলেছি আমি, না, একটা প্রোডাক্ট কিন্তু অনেক, একটাই ইকুইপমেন্ট, ভেসেলস বলো বা রিবয়লার বলো, বাট এটা ডিস্টিল, ইট ইজ সাপোজ টু ডিল উইথ এ লার্জ নাম্বার অফ কেমিক্যাল সিস্টেম or produced a large number of different product at different times। হ্যাঁ, দেখো, different product different times তৈরি করা। If there is still distillation is required only occasionally, batch distillation would again be the choice। Okay, when the distillation is finished, যখন এটা ফিনিশ করা হবে, শেষ হয়ে গেল, the heat is shut off, তখন যে স্টিমিং করছি আমি, স্টিম দিচ্ছি, হিট সাপ্লাই করছি, তখন এই হিট স্টিমটা অফ করা হবে, and material left in the reboiler is removed। Okay, then new batch, ওটাকে আবার ক্লিন করবা, বা যদি ওই একই কেমিক্যাল সিস্টেম নিয়ে another batch করো, তখন আবার লোডিং হবে, নিউ ফিড, বাট আগেরটা কিন্তু লেফট, ওটাকে রিমুভ করে নিতে হবে, আবার নিউ ফিড দিলা, তারপর নিউ ব্যাচ শুরু হবে। ওকে, সো এইভাবে মোটামুটি ইন্ট্রোডাকশন, আমরা কিভাবে এটা কাজ করে আমরা সেটা দেখলাম। এটাতে আমরা কেন আসলাম, সো এরকম ভাবে কোশ্চেন হতে পারে, ব্যাচ ডিস্টিলেশন সিলেকশনের কন্ডিশন, বা কেন আমরা এটাকে সিলেক্ট করি, এটা কখন অ্যাপ্লিকেবিলিটি, কি এর অ্যাপ্লিকেশন কোথায়, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার।
এখন আমরা একটু দেখি টাইপস, এই যে আমি যা বললাম, হ্যাঁ, এই যে তোমার এটাকে স্টিল পট বলা হচ্ছে, এই যে ধরো রিবয়লার এটা, সো দিস ইজ ইউর রিবয়লার, দিস ইজ ইউর রিবয়লার। এখানে তুমি আস্তে 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 তুমি চার্জিং করছো, চার্জিং তো একটা মুহূর্তের মধ্যে সব ঢেলে দিলে বিষয়টা এরকম না, সে তুমি পাম্প দিয়ে এটাকে লোড করছো আস্তে আস্তে। এখন কিন্তু অন্য কোনো হিটিং টিটিং কিছু হচ্ছে না, অপারেশন হচ্ছে না। তো প্রথম হচ্ছে লোডিং টাইম হয়, এখানে চার্জিং টাইম, এখানে তুমি ফিডটা আস্তে 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 এখানে দিচ্ছ, বাট হিট দিচ্ছ না, কিন্তু এটা ডিরেক্টলি কিন্তু এখন ডিস্টিলেশন হচ্ছে না। সো চার্জিং টাইম বা লোডিং টাইম প্রথম থাকবে। ওকে, লোডিং শেষ, চার্জিং হয়ে গেছে। তুমি ব্যাচ সাইজ, এই যে তোমার ডিস্টিলেশন সাইজ, এই যে রিবয়লারের সাইজ, আর তুমি কতক্ষণ করবা, কি রেটে করবা, হিট কিভাবে দিচ্ছ, সব মিলিয়ে একটা কি পরিমাণ অপটিমাম ব্যাচ সাইজ, অপটিমাম ব্যাচ অ্যামাউন্ট, ফিডিং অ্যামাউন্ট, এটা আগে প্রিডিটারমাইন্ড, এটা বের করে নিতে হয়। এটা আমরা দিলাম এখানে। ওকে, চার্জিং হয়ে গেল। চার্জিং এর পর তুমি এখন হিট এটার মধ্যে দিয়ে হিটিং করছো স্টিম দিয়ে। সাধারণত স্টিমিং করা হয়, বা অন্য কোনো ইলেকট্রিক্যাল কয়েল টয়েল এগুলো খুব কম, স্টিমই বেশিরভাগ সময় দেওয়া হয়। তো এটাকে তুমি দিচ্ছ, হিটিং হচ্ছে। এই হিটিং এর সময় কিন্তু একটু সময় পর সাথে সাথে তো হিটিং হয়েছে না, একটা নির্দিষ্ট টেম্পারেচার অ্যাচিভ হলে তখন হচ্ছে কিন্তু ফেজ ক্রিয়েশন ভ্যাপোরাইজেশন হবে, তাই না? তো হিটিং শুরু করার একটু পর, কিছুক্ষণ পর এটা ভ্যাপোরাইজেশন শুরু হবে। তারপর প্রথম হয়তো এটা বন্ধ করে রাখা হয়, প্রোডাক্ট উইথড্র করে না, একটা সময় এটা ওপেন করে দেওয়া হয়। হ্যাঁ, তো এই তোমার প্রোডাক্ট যাচ্ছে। এখন দেখো একটা বিষয় আছে কিন্তু, এই যে এখানে কিন্তু ইনিশিয়ালি একটা ফিড দিয়েছো তুমি, হ্যাঁ, তার একটা কম্পোজিশন ছিল, সে এফ অ্যামাউন্ট দিয়েছি, আর তার কম্পোজিশন এক্স এফ। ওকে, আচ্ছা, তার একটা নির্দিষ্ট ফিডের কম্পোজিশন ছিল। সময়ের সাথে সাথে কিন্তু এই হিটিং করছো, সময়ের সাথে সাথে কিন্তু এই যে এক্স এফ ফিডের এখানে যে পরিমাণ রিমেনিং ব্যালেন্স যেটা থাকছে, ওইটার কম্পোজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে মোর ভোলাটাইলটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে এটা রেসিডিউটার পরিমাণ কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, সেইটা কম্পোজিশন চেঞ্জ হওয়াতে তুমি কিন্তু আবার এইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটাই এক্সডিও কিন্তু এখানে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, আস্তে 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 চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো এইটাও চেঞ্জ হবে। প্রথমে একটা ফিড দিয়েছো যার কম্পোজিশন ছিল এক্স এফ, হিটিং করছো, হ্যাঁ, আর এই এক্স এই ডাব্লিউটা কি এফ হচ্ছে, ওগুলো আস্তে আস্তে আসতেছে, আমি একটু ওইগুলো ডিটেলিং করবো। প্রথমে ইনিশিয়াল ফিড অ্যামাউন্ট, এক্স এফ কম্পোজিশন অফ ফিড, আর ডাব্লিউ রিমেনিং, এখানে কতটুকু ডিস্টিলেশনের সময় এখানে কতটুকু ব্যালেন্স থাকতেছে, আর যে ব্যালেন্স যতটুকু থাকছে ওইটার কম্পোজিশন হচ্ছে এক্স ডাব্লিউ। ওকে, আর এক্স ডি এখান থেকে যেটা যাচ্ছে ডিস্টিলেট, ওটা কম্পোজিশন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, সময় আস্তে আস্তে যখন সময় যাচ্ছে, অপারেশন হচ্ছে, এই এক্স ডিও কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, এই এক্স ডাব্লিউ কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে সিম্পল, এটাকে সিম্পল টাইপস অফ ব্যাচ ডিস্টিলেশন, এটাকে বলা হচ্ছে সিম্পল ডিস্টিলেশন। হ্যাঁ, সিম্পল স্টিল পট, এটাকে রিভোলার বলতে পারো বা স্টিল পট বলা হয় তাকে। হ্যাঁ, কিউ যে পরিমাণ হিট দিচ্ছ, এই একটা কন্ডেন্সার, কারণ হচ্ছে তুমি তো এটাকে ডিস্টিলেট লিকুইড ফর্মে চাচ্ছ, সো একটা কন্ডেন্সার দিয়ে কন্ডেন্স করে লিকুইড ফর্মে নিয়ে নিয়েছো ব্যাপারকে। ওকে, আচ্ছা, সিম্পল। এখন আরেকটা যে কোশ্চেন যেটা এখানে চলে আসে, আমরা সিম্পলটা একটু ব্যাখ্যা করে নেই। সিম্পল ব্যাচ ডিস্টিলেশন ভার্সেস ফ্লাশ ডিস্টিলেশন। তাহলে এইটার সাথে ফ্লাশ ডিস্টিলেশন ডিফারেন্সটা কি? এখানে প্রোডাক্ট কিন্তু, হ্যাঁ, এটাও কিন্তু সিঙ্গেল স্টেজ, এটা বলতে পারো সিঙ্গেল স্টেজ, তাই না? ফ্লাশ ডিস্টিলেশনও সিঙ্গেল স্টেজ ছিল। তাহলে হাউ ডাজ সিম্পল ব্যাচ ডিস্টিলেশন ডিফার ফ্রম ফ্লাশ ডিস্টিলেশন? তাহলে ফ্লাশ ডিস্টিলেশনে কিন্তু এই ব্যাপার প্রোডাক্টটা কন্টিনিউয়াসলি ছিল। ওকে, এখানেও আছে। ফ্লাশ ডিস্টিলেশন কিন্তু একটা লিকুইড প্রোডাক্ট কন্টিনিউয়াসলি ছিল, কিন্তু এখন কিন্তু নাই। ফ্লাশ ডিস্টিলেশনে কিন্তু প্রোডাক্টটা কন্টিনিউয়াস, তোমার ফিডটা কন্টিনিউয়াসলি দেওয়া হতো, সাথে সাথেই সেপারেশন হয়ে একটা প্রোডাক্ট বের হতো দুইটা। আর এখানে কিন্তু ফিডটা কি হচ্ছে তোমার একসাথে, প্রথমে আস্তে 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 ফিড লোড করে নিয়েছো, লোডিং শেষ, হিটিং শুরু হলো, এখন সেপারেশন প্রসেস শুরু হলো। প্রথম লোডিংটা, তারপর ব্যাচ ডিস্টিলেশন, ফ্লাশটা তোমার এই সেপারেশন শুরু। ঠিক আছে, এই যে ডিফারেন্স।
সো এখান থেকে কন্টিনিউয়াসলি তুমি লিকুইড, এটাও তো লিকুইডে যাচ্ছ, দুইটা প্রোডাক্ট কন্টিনিউয়াসলি ফ্লাশ ডিস্টিলেশনে ছিল, আর এখানে হচ্ছে একটা প্রোডাক্ট। ওকে, সো এই হচ্ছে ফ্লাশ এবং ব্যাচ ডিস্টিলেশনের ডিফারেন্স। আরো ডিফারেন্স যেটা আছে, যেমন তুমি তোমরা নিজের একটু দেখো, এই যে এখানে যে বিষয়টা বললাম, প্রথম একটা ফিট দিয়েছো এফ, তার কম্পোজিশন এক্স এফ, হ্যাঁ, তো ইনিশিয়াল মুভমেন্ট, জিরো মুভমেন্টের জন্য বা প্রথম যে শুরু হলো, প্রথমটা শুরু হওয়ার পর এই যে তোমার ডিস্টিলেট নিচ্ছ, তারপর এটাও কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সে তুমি চিন্তা করো, ফিডের কম্পোজিশনও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে স্টিলে, আবার এখান থেকে যে ভ্যাপোরাইজেশনের মাধ্যমে যে নতুন তুমি ডিস্টিলেট পাচ্ছ, ওটার কম্পোজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে নিয়মিত। হ্যাঁ, কিন্তু এরকম কিন্তু কেস ছিল না ফ্লাশ ডিস্টিলেশনে। ফ্লাশ ডিস্টিলেশনের ফিডের কনসিস্টেন্ট ফিড কম্পোজিশন সেম, তোমার ডিস্টিলেট যেটা পেয়েছো সেটাও ফিক্স ছিল, কিন্তু এখানে কিন্তু এটা চেঞ্জ করছে, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সো দিস ইজ ইউর সিম্পল ব্যাচ ডিস্টিলেশন, এটা আমরা দেখলাম। আরেকটা হচ্ছে অ্যাজ এগেইন দেখছো, এটা একটা সিঙ্গেল প্রসেস, সিঙ্গেল স্টেপ প্রসেস। সো এখানে ডিগ্রি অফ সেপারেশন অ্যাচিভড ইজ ইউজুয়ালি ভেরি লো, হ্যাঁ। সো এই কারণে এটা যখন এই অল্প একটু সেপারেশনই যখন তোমার সাফিসিয়েন্ট থাকে, সেই সব ক্ষেত্রে বা কেস বা সিস্টেমের জন্য আমরা এটাকে চিন্তা করব। ওকে, বাট দেয়ার ইজ অ্যানাদার অপশন, যার মাধ্যমে আমরা এই সেপারেশনটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমি এখানে কি দিচ্ছি, এখানে দিচ্ছি হচ্ছে তোমার এই যে স্টিল পট, হ্যাঁ। তো যাচ্ছে এর উপরে কি করা হয়, অনেক সময় আরেকটা ছোট্ট একটা কলাম, আগে যে কন্টিনিউয়াস ডিস্টিলেশন কলামে অনেকগুলো স্টেজ থাকবে, লম্বা কলাম থাকবে, ঠিক এরকম না, বাট এটাকে আরেকটু এরকম 2-3টার মতো আরেকটু তোমার কয়েকটা স্টেজের ছোট্ট একটা কলাম অ্যাড করা থাকে। বাট যেটাতে এটা এই যে সিঙ্গেল স্টেপের মধ্যে দিয়ে যে কম্পোজিশন পাচ্ছ একবার ভেরি পুয়ার, এটা খুব লিমিটেড অ্যাপ্লিকেশন, তখন করা হয় আরেকটু এনহ্যান্স করে আমি এই করতে পারি কিনা। সো এটা, বাট এটার চরিত্রটা বিষয়টা এরকম হলো, এটা ওই ব্যাচ নেচারটাও থাকবে, বাট এই কলামটার জন্য তার প্রোডাক্টটা আরেকটু পিউরাইট ফর্মে থাকবে। ওকে, পিওর ফর্মে থাকবে। সো এইটাকে বলা হচ্ছে মাল্টিপল স্টেজ। এই হচ্ছে একটা স্টেজ, এই হচ্ছে একটা স্টেজ, এই একটা হচ্ছে মাল্টিপল আর মাল্টি স্টেজ ব্যাচ ডিস্টিলেশন। এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ ব্যাচ ডিস্টিলেশন। এটাকে স্টিল পট, হ্যাঁ, বা রিবয়লার যেটা দিচ্ছ, আর উপর ছোট্ট একটা কলাম থাকবে, যার মধ্যে এখান থেকে যে ব্যাপারটা যাচ্ছে এটা ফার্দার কনসেন্ট্রেটেড বা রিচ হয়ে তোমার ফাইনাল ডিস্টিলেট হিসাবে উইথড্র হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমরা দেখলাম। এখন আজকে আমরা যেটা কয়েকটা প্রবলেম সলভ করব, আর হচ্ছে আমরা এই ব্যাচ ডিস্টিলেশনটাকে কিভাবে আমরা অ্যানালাইসিস গুলো করব সেটা আমরা দেখি। ওকে, সো বাইনারি সিম্পল ব্যাচ। সো বাইনারি আমরা কিন্তু এখনো কখনো মাল্টি কম্পোনেন্ট সিস্টেমে আসিনি। মাল্টি কম্পোনেন্ট সিস্টেম আমাদের এই মূল যে বিষয়গুলো, এই কোর্সটাই কিন্তু মূলত হচ্ছে মেইনলি মেজর যে কন্টেন্ট সেগুলো হচ্ছে বাইনারি, টু এলিমেন্ট সিস্টেম, টু কম্পোনেন্ট সিস্টেম। সো বাইনারি সিম্পল ব্যাচ ডিস্টিলেশন, হ্যাঁ, যে আমরা এটাকে দেখলাম, হ্যাঁ, এই ডিস্টিল প্রোডাক্ট রেলে ইকুয়েশন, এখানে আরেকটা ইকুয়েশন আছে, এটা লাগবে, যেটা অ্যানাদার আরেকটা কিছু সেট অফ অ্যাজাম্পশন দিয়ে আমরা এটা করেছি, এটা কেন আসলো সেটা আমরা দেখি। সো এই যে হচ্ছে তোমার স্টিল পট, স্টিল পট নিলাম একটা, এই যে স্টিল পট। সো এখানে এফ ইকুয়াল টু ডাব্লিউ ফাইনাল প্লাস ডি টোটাল, ওভারঅল যে ম্যাটেরিয়াল ব্যালেন্সটা, এখানে ম্যাটেরিয়াল ব্যালেন্স করলাম একটা ওভারঅল। প্রথমে এফ পরিমাণ ফিট দিয়েছি, এফ কি, এই যে লোডিং, যে ইনিশিয়াল লোডিং টার্ম থাকে, টাইম থাকে, পিরিয়ড থাকে, এই লোডিং পিরিয়ডে আমি টোটাল কি পরিমাণ ম্যাটেরিয়াল, তোমার র ম্যাটেরিয়াল, এখানে আমি ইনলেট ফিট দিলাম, টোটাল অ্যামাউন্ট, কিন্তু নট রেট, উই আর নট ডিলিং উইথ রেট। এই যে ব্যাচ ডিস্টিলেশন আমরা সাধারণত রেট নিয়ে চিন্তা করি না, আমরা টোটাল অ্যামাউন্ট নিয়ে চিন্তা করি। তাহলে এফ কি, ফুললি টোটাল যে পরিমাণ ফিট এখানে লোড করা হয়েছে। ওকে, আচ্ছা, এফ ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স তাহলে কি হবে, ডি, এখান থেকে তো কন্টিনিউয়াসলি যখন তুমি হিটিং স্টিমিং করেছো, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি ডি প্রোডাক্ট যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই যে ডি যেটা, এটা ডি টোটাল, হ্যাঁ, সামেশন, এখান থেকে যে ইন্ডিভিজুয়াল যে ডি গুলো যাচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস ডি, এই ইনস্ট্যান্টেনিয়াস ডি এর সামেশন টোটাল একটা নির্দিষ্ট টাইম জিরো থেকে শুরু করে যখন হিটিং শুরু হয়ে টোটাল টাইমে
টোটাল যতটুকু হয়েছে সেটা প্লাস রিমেনিং, কারণ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই যে ফিড ইনিশিয়ালি দিয়েছো, হিটিং হচ্ছে আর এখান থেকে কিন্তু চলে যাচ্ছে একটা কম্পোনেন্ট, হ্যাঁ, একটা স্ট্রিম কিন্তু চলে যাচ্ছে ভ্যাপোরাইজেশনের মাধ্যমে। তাহলে অফকোর্স ওই এফ আর এক্স এফ, এই যে যেটা ফিড যেটা নিয়েছিল এফ, তার হচ্ছে পরিমাণ, আর হচ্ছে তোমার মোর ভোলাটাইল কম্পোনেন্টের কম্পোজিশন। এই যে তুমি যেটা নিয়েছো এটা কিন্তু আস্তে সময়ের সাথে পরিবর্তনশীল, পরিবর্তিত মানে ইনস্ট্যান্টিনিয়াস। এখানে কোনটা রিমেইন করবে? রিমেইনিং ডাব্লিউ। ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু, যেগুলো এখানে থাকতেছে, রিমেইনিং করতেছে, স্টিল পটে অবস্থান করতেছে। আর এক্স ডাব্লিউ কি? হ্যাঁ, সো এট দ্য জিরো টাইম, জিরো টাইমে কিন্তু এক্স এফ, এই এক্স এফ আর এক্স ডাব্লিউ সেম, দুটো সেম জিরো টাইমে। কিন্তু যখন টাইমটা আস্তে আস্তে যাচ্ছে, এখান থেকে একটা ফেজ চলে যাচ্ছে, তখন কিন্তু এক্স এফ আর এক্স এফ থাকবে না, এটা এক্স ডাব্লিউ হয়ে যাবে। এটা আস্তে আস্তে কারণ চেঞ্জ হচ্ছে, রিমেইনিং এর মধ্যে যেটা স্টিল পটে যেটা থাকছে, ডাব্লিউ এই এফ এর পরিবর্তে ডাব্লিউ আসলো, আর এক্স এফ এর পরিবর্তে এক্স ডাব্লিউ আসলো। ওকে, আচ্ছা, তো এক্স টোটাল ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স তাহলে কি হচ্ছে? একটা নির্দিষ্ট এক পরিমাণ ফিড দিচ্ছি, আর হচ্ছে তোমার ডাব্লিউ ফাইনাল, যে পরিমাণ তুমি এখন স্টিমটা বন্ধ করে দিয়েছো, তাই না? স্টিম বন্ধ, প্রসেস বন্ধ হয়ে গেল, তারপর যেটা ব্যালেন্স থাকছে সেটা, আর স্টিম বন্ধ করার আগে এখান থেকে টোটাল যে পরিমাণ চলে গিয়েছে, হ্যাঁ, ডিস্টিলেট হয়ে, তো সেটা হচ্ছে এই যে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। তো এটার ইকুইভ্যালেন্ট কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স হচ্ছে এটা। ওকে, এই যে তুমি ফিড আর এক্সএফ ইনিশিয়াল কতটুকু মোর ভোলাটাইল কম্পোনেন্ট নিয়েছো ইকুয়ালস টু এক্স ডাব্লিউ ফাইনাল, একবারে শেষ মুহূর্তের কম্পোজিশন এক্স ডাব্লিউ কি রিমেনিং যে পরিমাণ কম্পোজিশনটা, আর ফাইনাল মুহূর্তে একবারে শেষ মুহূর্তে যেখানে তুমি স্টিমটা বন্ধ করেছো এখান থেকে, আর হচ্ছে তোমার কখন ভ্যাপোরাইজেশন হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে ফাইনাল এক্স ডাব্লিউ ফাইনাল আর হচ্ছে ডাব্লিউ ফাইনাল কি পরিমাণ টোটাল এখানে ব্যালেন্স থাকছে, প্লাস ডি টোটাল আর হচ্ছে ডি টোটাল তো সামেশন, ডি এর সামেশন, তাই না? তাহলে আর ডি এক্স এটা তো চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা যে একটা যে টোটাল যে অপারেশন টাইম, যে টাইমের মধ্যে দিয়ে ডি এক্স ডি যাচ্ছে, এগুলো তো চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, তাই না? তো ওগুলার একটা অ্যাভারেজ, তো অ্যাভারেজকে আমি ডি টোটাল দিয়ে মাল্টিপ্লাই করলে কি পরিমাণ ডিস্টিলেট হয়ে গেল, আর কি পরিমাণ রিমেনিং ব্যালেন্স থেকে গেল, আর ইনিশিয়ালি কি পরিমাণ তুমি নিয়েছিলে, দুটো সামেশন হচ্ছে এটা। ওকে, সো দিস ইজ ইউর material balance or more so overall material balance and component material balance. ওকে, আচ্ছা, এখন দেখো সাধারণত এই অ্যাকসেপ্টটা নুন থাকে, এখানে আমি কি পরিমাণ ফিড দিচ্ছি তার কম্পোজিশন কি, এই দুটো নুন। হ্যাঁ, এখানে কি দেখো তো, এখানে তাহলে কয়টা, আরো এটা ছাড়াও 1 2 3 4 আরো 4টা কিন্তু আননোন আছে। তবে সাধারণত হয় দেখা যায় এই যে এক্স এভারেজ অথবা এক্স ডাব্লিউ ফাইনাল, এই দুটোর একটা ডিফাইন করা হয়, তোমাকে সাধারণত সেট করে দেওয়া হয় আমি এক্স এভারেজ ডিস্টিলেট যে নিচ্ছি, এভারেজ ডিস্টিলেট কনসেন্ট্রেশনটা এত চাই। অনেক সময় তুমি এটাকে স্পেসিফাই করো, অথবা অনেক সময় যে রিমেনিং যে ব্যালেন্স ডিস্টিলেটে থেকে যাবে তার রিমেনিং লাস্ট মুহূর্তের কনসেন্ট্রেশনটা আমি এত চাই, হয় এই এক্সএফ অথবা এটা, এই দুটার একটা ডিফাইন করা থাকে। তাহলে সে এই 4টা থেকে একটা তুমি বাদ দাও, তাহলে স্টিল 3টা থাকে কিন্তু আননোন, আর এখানে 1 2 দুটো ইকুয়েশন, 3টা আননোন 2টো ইকুয়েশন, তাহলে হাউ উই ক্যান সলভ ইট? এটা তো সলভ করা যাবে না। এই জন্যই এই রেলে ইকুয়েশন অ্যানাদার অ্যাজাম্পশনস করে আরেকটা ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে। সেই অ্যাজাম্পশনটা কি? সেই অ্যাজাম্পশনটা হচ্ছে সো এই অ্যাজাম্পশনটার কারণটা কি? কারণটা কিন্তু অবশ্যই এটাকে সলভ করা, এই আননোন গুলোকে বের করা। অ্যাজাম্পশন তো আমরা এমনি অ্যাজাম্পশন কি করি, অলওয়েজ অ্যাজাম্পশন প্রয়োজনের জন্যই হয়, আমাদের প্রয়োজনেই একটা সমস্যার সমাধানের জন্যই হয়। হ্যাঁ, সো এটাকে সলভ করার জন্য আরেকটা ইকুয়েশন নিয়ে আসার জন্য আমরা একটা অ্যাজাম্পশন করি, সেটা হচ্ছে হোল্ড আপ ইন দ্য কলাম অর ইন দ্য অ্যাকুমুলেটর ইজ নেগলিজিবল। এখান থেকে যে বিষয়টা বলা হচ্ছে, তাহলে এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা একটা জেনারিক অ্যাজাম্পশন। সো এটা মাল্টিপল এবং সিঙ্গেল দুটি স্টেপের জন্যই, দুইটা টাইপের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, তাহলে এখান থেকে যে হোল্ড আপ, এখান থেকে যে পরিমাণটা চেঞ্জ হবে, সে ছোট্ট একটা ডিফারেন্সিয়াল টাইম চিন্তা করো, ডিটি টাইম, সেটা 5 সেকেন্ড হতে পারে বা 1 সেকেন্ড হতে পারে।
তাহলে এই যে ডিস্টিলেট থেকে 1 সেকেন্ডে যে পরিমাণ বের হয়ে যাবে, চিন্তা করতেছো এটার পরিমাণ 1 সেকেন্ডে যতটুকু চেঞ্জ হলো, হ্যাঁ, সো ঠিক এটাও কিন্তু এটার চেঞ্জ 1 সেকেন্ডে সে পরিমাণ। অর্থাৎ এখান থেকে যতটুকু গেল এটার কোথাও ইন্টারিম, কোথাও আর অ্যাকুমুলেট হয়ে থাকবে না। এই একটা আমরা অ্যাজাম্পশন ধরে নিলাম, এবং এই অ্যাজাম্পশনটা হচ্ছে তোমার ছোট্ট ডিফারেন্সিয়াল টাইমের জন্য, ছোট্ট ডিফারেন্সিয়াল কম্পোনেন্টের জন্য। ওকে, এই অ্যাজাম্পশনটা আমরা ধরে আর একটা নতুন ইকুয়েশন আমরা লিখলাম। সেই ইকুয়েশনটা কি দেখো, অ্যাকুমুলেশন ইন দ্য রিভলার ডেল আউট কি পরিমাণ এখান থেকে বের হয়ে গেল, ডেল আউট এটা তো পরিমাণটা তো বের হয়ে গেছে, হ্যাঁ, যে পরিমাণটা বের হয়ে গেল ইকুয়ালস টু অ্যাকুমুলেশন ইন দ্য রিভলার। হ্যাঁ, অর্থাৎ পরিবর্তন, অ্যাকুমুলেশনটা কি পরিবর্তন, এখানে আমরা যেটা বোঝাচ্ছি এই রিভলারের পরিবর্তনটা ঠিক সেই পরিমাণ, অর্থাৎ এখানকার যতটুকু পরিমাণ পরিবর্তন হচ্ছে ঠিক সেই পরিমাণ কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে বিষয়টা। তাহলে আমরা লিখতে পারি আউট, এটা পরিমাণ যাচ্ছে মাইনাস দিলাম, কারণ এটা তো এখান থেকে এই পরিমাণটা তো এখান থেকে কমবে, এই পরিমাণটা ইকুয়ালস টু অ্যাকুমুলেশন ইন রিভলার। তাহলে কি বলতে পারো এইখান থেকে কতটুকু বের হচ্ছে, কতটুকু এখান থেকে ছোট্ট ডিফারেন্সিয়াল টাইমে বের হচ্ছে, সেটা হচ্ছে ছোট্ট ডিফারেন্সিয়াল যে টাইম, সেই ছোট্ট ডিফারেন্সিয়াল টাইমের মধ্যে আমি ডিস্টিলেট কম্পোজিশনটা ধরছি xd। ওকে, xd, আর এখান থেকে ছোট্ট অল্প একটু যে টাইমে যে পরিমাণটা বের হয়ে গেল, যে ডিটা বের হয়ে যাবে, সেই ডিটা হচ্ছে dw, ছোট্ট একটা পরিমাণ বের হয়ে যাচ্ছে এখান থেকে, পরিমাণটা dw। তাহলে এটা কি এই পরিমাণ এখান থেকে আউট হলো। হ্যাঁ, এখান থেকে একটা ছোট্ট ডিফারেন্সিয়াল টাইমে এখান থেকে যে পরিমাণ বের হলো, যেটা বের হচ্ছে সেটা কনসেন্ট্রেশনটা xd, এই xd দিচ্ছ, আর যে পরিমাণটা এখানে চেঞ্জ হলো সেটা হচ্ছে কি dw। ওকে, এই পরিমাণ একটা ছোট্ট ডিফারেন্সিয়াল টাইমে বের হচ্ছে ইকুয়ালস টু ডি অ্যাকুমুলেশন। এটার অ্যাকুমুলেশনটা কি, এটা অ্যাকুমুলেশন ডি ডিফারেন্সিয়েশন আর তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি w ইনটু এক্স ডাব্লিউ। ওকে, এটা তো তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, আর এই ডি দিয়ে অ্যাকুমুলেশন করলাম। ওকে, ছোট্ট একক সময় যে পরিবর্তনটা হচ্ছে, ছোট্ট একটা ডিফারেন্সিয়াল টাইমে যে পরিবর্তন হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমি যে অ্যাজাম্পশন হোল্ড আপ ইন দ্য কলাম অর ইন দ্য অ্যাকুমুলেটর ইজ নেগলিজিবল, এটা যদি ভ্যালিড হয় তাহলে আমি এই ইকুয়েশনটাকে সত্য হবে। সো এই হচ্ছে মূল আরেকটা, এগুলো আমি কেন লিখলাম, কারণ লিখলাম হচ্ছে আরেকটা রিলেশনশিপ ডেভেলপ করার জন্য। ওকে, সো এই হচ্ছে তোমার এটা। সো এটাকে যদি আমি একটু এই ডিফারেন্সিয়েট করি এই দুটাকে, সো আমি ইজিলি এটা লিখতে পারি, এই যে এটাকে ডি দিয়ে ডিফারেন্সিয়েট করলাম 1 টু w x w কে। সো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমি এটা পেলাম। একটু রিঅ্যারেঞ্জ করো, ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জ, ডি এখানে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু w, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তাই না? তো এটাকে আমি ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে রিঅ্যারেঞ্জ করলাম, এই ফর্মে লিখলাম, তাই না? সো এই যে অংশটা এটা কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অফ কি w উইথ রেসপেক্ট টু w, এটা হচ্ছে ডিফারেন্ট ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x w। ওকে, এটা হচ্ছে কম্পোজিশনের, এটা হচ্ছে পরিমাণের। এটা হচ্ছে কম্পোজিশনটা কোথাকার কম্পোজিশন, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যেটা এখানে থাকছে, আর এই w কি ইনস্ট্যান্টেনিয়াস পরিমাণ, টোটাল পরিমাণ যেটা এখানে থাকছে। সো এটার লিমিটটা কি হবে, এটার লিমিটটা দেখো, লিমিটটা হচ্ছে প্রথমে w কি ছিল ইনিশিয়ালি f, তাই না, ফিট এ পরিমাণ নিয়েছো, আর ফাইনাল থাকবে w ফাইনাল। আর এখানে xw কি ইনিশিয়ালি কত ছিল xf। ওকে, আর পরবর্তীতে ফাইনাল কি হবে xw ফাইনাল। ওকে, সো আমি এটাকে এখন কি করতে পারি, এই অংশটা দেখো একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্মে রয়েছে। সো এটা কি হবে লন ফর্মে, তাই না, লন ডাব্লিউ হয়, তাহলে লন ডাব্লিউ আর হচ্ছে এটা তো ডেফিনিট ইন্টিগ্রাল, তো দুটা লিমিটগুলো বসিয়ে দিয়ে দেখো এটা আসতেছে, তাই না, এই পার্টটা হয়ে গেল। কিন্তু এই পার্টটা ইট ইজ নট দ্যাট মাচ, এটা এত সহজ না, কারণ এই যে এক্স ডি এবং এক্স বি, এই এক্স ডি কিন্তু এটা কনস্ট্যান্ট না, ইট ইজ অলসো ফাংশন অফ এটার সাথে রিলেটেড কিন্তু। হ্যাঁ, নিচে একটা আছে, এটা তো সিম্পল ফর্মে নাই কিন্তু, এটা ধরো হচ্ছে এটা যদি এটা না থাকতো তাহলে তুমি লন দিয়ে করে ফেলতে পারতা। দেখো এটা কিন্তু এত সহজ না, বিকজ xd এবং xf এটা কিন্তু ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। সো এই যে একটা ফর্ম তাহলে আমরা পেলাম কি, এটাকে একটু, হ্যাঁ, এটাকে মাইনাস কে আসলো, দেখো তো এখান থেকে মাইনাস কে, আমি এই যে লিমিটটাকে চেঞ্জ করেছি না, এখানে xf ছিল, এখানে xw, এটা তো কম, এটা তো সবচেয়ে বেশি, তো এটাকে ইন্টিগ্রেট, এটাকে ডিরেকশন চেঞ্জ করলাম, চেঞ্জ করে মাইনাস বসলো, উপরে নিয়ে গেলাম এত এই জিনিসটা। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা কিন্তু এটাকে রেলে ইকুয়েশন বলে, অ্যানাদার ইকুয়েশন। কেন?
কারণ আমি এটাকে সলভ করার জন্য ওই যে তোমার তিনটা রিলেশন, থার্ডের একটা রিলেশন লাগবে, সেই রিলেশনটা। তাহলে এখানে কিন্তু এখানে এগুলা তাহলে এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। এটাকে এক্সডি মানে কি? এই যে এখান থেকে যেটা যাচ্ছে এটা ইকুইভ্যালেন্ট টু ওয়াই। আমরা যদি আগের মতো চিন্তা করি এটা ইকুইভ্যালেন্ট টু ওয়াই। আর এক্স ডাব্লিউ এটা লিকুইড হিসেবে থেকে যাচ্ছে আর এটা ব্যাপরে যাচ্ছে। হ্যাঁ, তো এক্স ডাব্লিউ এটা চিন্তা করতে পারো এক্স এর সমান, হ্যাঁ, লিকুইড ফেজ, এটা হচ্ছে ব্যাপর ফেজ, তাই না? সো এই দুটোর মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। এটা ইট ইজ নট কনস্ট্যান্ট, এটাও চেঞ্জ হবে সময়ের সাথে সাথে, এটাও চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। সো এটাকে তুমি এত সহজে কিন্তু ইন্টিগ্রেট করতে পারবে না। এর জন্য ফার্দার এখন কিছু বিষয়, এটাকে ইন্টিগ্রেশনটা কিভাবে করতে চাই আমরা দেখবো। এটা হচ্ছে রেলের বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিন্তু মাল্টিপল স্টেজ, সিঙ্গেল স্টেজ সবার জন্য প্রযোজ্য। আচ্ছা, সো এই হচ্ছে তোমার এখন কিভাবে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবা, ইন্টিগ্রেশন অফ রেল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে এখন কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন দেখো তোমার ইকুয়েশন টোটালটাকে হচ্ছে কিন্তু এই যে টোটালটা রেল ইকুয়েশন, এই অংশটাকে নিয়ে কিন্তু, বাট এখানে কিন্তু এই অংশটাকে ইনকমপ্লিট, ইন্টিগ্রেশনটা ইনকমপ্লিট থেকে গেছে। এখন এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি। হ্যাঁ, তো এখন দেখো এখন কি বলা যায় এখানে, এখানে বলা যায় হচ্ছে আমরা কি করতে পারি, এক্স ডি এটা লিখলাম আগের মতো। এখানে একটু আমরা আরেকটু সহজ কনভিনিয়েন্ট ফর্মে নিতে চাচ্ছি। যেমন এখানে কি সে এক্স ডাব্লিউ, আমি অলরেডি যেটা বলে ফেলেছি, এটা কি যে পরিমাণ ডিস্টিলেট লিকুইড অবস্থায় আছে সেটা, তাহলে এটা কম্পোজিশন সে, আমি এটাকে এক্স বলতে পারি। আর এটা হচ্ছে ডিস্টিলেট উপর দিয়ে যেটা চলে যাচ্ছে, এটা কম্পোজিশন ইকুইভ্যালেন্ট টু ভেপর, এর কম্পোজিশন আমরা ওয়াই লিখতে পারি। ওকে, আচ্ছা, সো একটা ওয়াই ওয়াক্স এর ফর্মে লিখলাম। আবার এই যে এখান থেকে যে যাচ্ছে ওয়াইটা, distillate composition is a function of liquid feeder composition, the instantaneous feeder composition. তাহলে আমরা বলতে পারি যে ওয়াইটা অফ কোর্স ইট উইল বি ফাংশন অফ এক্স, তাই না? তাহলে আরেকটু কনভেনিয়েন্ট সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মে নিয়ে আসলাম। আচ্ছা, বা তুমি এইভাবে লিখতে পারো, এটা নাই। এখন এটাকে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। কিভাবে করবা? ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখো আমরা যেটা করি এটা হচ্ছে এই যে এটা ইন্টিগ্রেশন, এখানে আমরা দুটো উপায় আছে। একটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টিগ্রেশন, দুই নাম্বার হচ্ছে অ্যানালাইটিক্যাল বা নিউমেরিক্যাল রুলস, সিম্পসন নিউমেরিক্যাল রুলস। হ্যাঁ, তো গ্রাফিক্যালি আমরা কিভাবে এটাকে সলভ করব, গ্রাফিক্যালি এটা কিভাবে সলভ করব সেটা হচ্ছে এই দেখো, আমরা নিচের অ্যাক্সিসে নিচ্ছি হচ্ছে, তো এখানে সে এখানে হচ্ছে এক্স বা এক্স ডাব্লিউ, এদিকে এক্স ডাব্লিউ থাকবে। আর এইদিকে আমরা এই সম্পূর্ণ যে অংশটুকু পেলাম সে, আর এদিকে কি আছে, এই যে অংশটুকু এটা ওয়াই মাইনাস এক্স, এখানে ওয়াই মাইনাস এক্স, এটাকে যদি আমি ফাংশন অফ এক্স ধরি, ফাংশন অফ এক্স, আর এখানে হচ্ছে এক্সটা থাকবে শুধু। এখানে হচ্ছে তোমার এই যে লিকুইড ফেজের যে কম্পোজিশনটা সেটা, আর এখানে হচ্ছে 1 y মাইনাস এক্স। ওকে, তো এখন তুমি কি করতে হবে, প্রত্যেকটা এই যে তোমার লিমিট এক্স ডাব্লিউ ফাইনাল, এক্স ডাব্লিউ ফাইনাল, এক্স এফ ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল, ওকে, এই যে লিমিট, এটার মাঝে এটার বিভিন্ন ভ্যালুর জন্য, ইন্ডিভিজুয়াল বিভিন্ন ভ্যালুর জন্য তুমি এই টার্মটা বের করো। এই যে এখানে এটা দিয়েছো, তাহলে দেখো 0.6 এর জন্য এক্স ইকুয়াল যদি 0.6 হয়, এক্স ইকুয়াল যদি 0.6 হয়, ওয়াই কত, ওয়াই ভ্যালুটা বসাও। এটাকে সলভ করার জন্য কি লাগবে, আমরা কি বলতে পারি এখানে, আমরা যে এইগুলো লিখলাম, এটা সিঙ্গেল স্টেজের জন্য অ্যাজাম্পশনটা হচ্ছে এটা, এই যে ইনস্ট্যান্টেনিয়াস এক্স ডি ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ ইনস্ট্যান্টেনিয়াস এক্স ডাব্লিউ। ওকে, এটাতে বোঝার কোনো অসুবিধা আমরা দেখছি না, এটা কিন্তু, কারণ এটা তো সিঙ্গেল স্টেজ ইকুইলিব্রিয়াম চিন্তা করছি আমরা। তাহলে এখান থেকে যে কোন একটা মুহূর্তে যে পরিমাণ যাচ্ছে সেটা যে এক্স ডি বা ওয়াই, আর এখানে যেটা থেকে যাচ্ছে এক্স ডাব্লিউ বা এক্স। ওকে, এবং এই দুটা ইন ইকুইলিব্রিয়াম। তাহলে আমি এখানকার ভ্যালুগুলো যদি আমি তো লিমিটটা জানি এখান থেকে এই পর্যন্ত, এই যে একটা ভ্যালু, এটা কি এক্স, এইটার সিঙ্গেল স্টেজের করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম কি ওয়াই। আমি ইকুইলিব্রিয়াম ডেটা থেকে সেই ওয়াই বের করব, ওয়াই বের করে এই যে এটার ভ্যালু বের করব 1 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স, এটা বের করে এই ভ্যালুটা এখানে বসাবো। ওকে, একটা পয়েন্ট হলো। আবার এটা দুটো মাঝে অনেকগুলো পয়েন্ট নিবা, সে 0.7 নিচ্ছি, তাহলে এক্স ডাব্লিউ বা এক্স যদি 0.7 হয়, তার করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম ওয়াই কত সেটা আমরা বের করব ইকুইলিব্রিয়াম
সাপ্লাইড গিভেন ডেটা থেকে। তাহলে আমার ওয়াই চলে আসবে 4.7। সো সেই ওয়াইটা বসাও, x.7 ধরেছ, এইটা বের করো, এই ভ্যালুটা এখানে বসাও। এরকম বিভিন্ন ভ্যালুর জন্য এক্স এফ এ আসো, এর জন্য বসাও। সো এই যে পয়েন্টগুলো বসিয়ে আমি এই ডাটা জেনারেট, এই কার্ভ জেনারেট করলাম। এটা কি? এটা। তাহলে এটার ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট এই যে এরিয়া দেখতে পাচ্ছ, এই যে কার্ভ, এই কার্ভের এরিয়া, হ্যাঁ, উইদিন দিস লিমিট। এই যে তোমার দুটো লিমিট এক্স ডাব্লিউ ফাইনাল এবং এক্স এফ। ওকে, তাহলে এই যে এরিয়াটাই তোমার ইন্টিগ্রেশন দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখো এরিয়া। হ্যাঁ, আমি এই যে সম্পূর্ণটা অংশটুকু এটাকে যদি একটু আরেকটু সহজ সিম্পলিফাই করি, এই টু সলভ ফর WF, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি লন আছে, ওখানে নাও ই চলে আসবে। ই চলে আসলে এখান থেকে তুমি আর এই ইন্টিগ্রেশনটাকে তুমি এরিয়া দিচ্ছ। ওকে, তাহলে মেইন কাজ হচ্ছে তোমার এই এরিয়া আন্ডার দিস কার্ভ উইদিন দিস লিমিট, এটা বের করো। তাহলে এখন তুমি এই যে এই এরিয়া, এটা যদি প্লট করতে পারো তাহলে সহজে এটা এরিয়াটা বের করতে পারো। কিভাবে? সে এই যে অংশটুকু আমি এখানে, এই যে অংশটুকু প্রথম এখানে একটা এই যে রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, এটার এরিয়া বের করি। আমি এখান থেকে এই পর্যন্ত জানি, এখান থেকে এই পর্যন্ত জানি। হ্যাঁ, এরিয়া বের করলাম। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এই যে অংশটুকু, হ্যাঁ, তো এটাকে আমি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করে, একটু অপোজ, এই যে ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি আমি, এই অংশটুকু এডিশনাল চলে আসছে। হ্যাঁ, তো এটা সাধারণত কম। এটা যদি আবার হাইলি কাট হয় আর তুমি ট্রায়াঙ্গেল চিন্তা করো, তাহলে হয়তো একটু এররটা বেশি থাকবে। বাট এইটা হচ্ছে এইভাবে গ্রাফিক্যাল সলিউশনটা হবে। সো আমি হচ্ছে এখান থেকে, বাট এই লাইনটা যতটুকু লিনিয়ারের মতো হবে, হ্যাঁ, তত আর কি মোর অ্যাকুরেট হবে এরিয়া ক্যালকুলেশনের জন্য। সো এইভাবে তুমি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করে এখন এটার এরিয়া বের করো। এটা টোটাল এরিয়া, মানে টোটাল এরিয়া আন্ডার দিস কার্ভ উইদিন দিস লিমিট। এই এরিয়াটা তুমি এখানে বসিয়ে এই বসাতে, যদি বসাও তাহলে এটা নুন হয়। থার্ড রিলেশনটা তুমি পেয়ে গেলা। তাহলে এই হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন অফ এই যে এরিয়া এর জন্য। আচ্ছা, তো রিলে ইকুয়েশনটা, এই যে তুমি এটাকে যদি সম্পূর্ণটাকে আচ্ছা সিমসং যে রুলটা বলেছে, সিমসং রুলে দেখো আমরা ইকুয়েশনটা জানি, সিমসং নিউমেরিক্যাল রুলস। হ্যাঁ, তাহলে এই যে এই লিমিটের মাঝে সম্পূর্ণ অংশটাকে যদি তুমি একটা ফাংশন অফ এক্স ধরো, এই সম্পূর্ণটাকে ধরো, সম্পূর্ণ এই যেখানে আমরা ফাংশন অফ এক্স ধরেছি, সম্পূর্ণটাকে ফাংশন অফ এক্স যদি ধরো, তাহলে সিমসং রুলটা কি? সিমসং রুল হচ্ছে কোনো কিছু ফাংশন অফ এক্স ডিএক্স, এটার সলিউশনটা তুমি যদি লিমিট জানো, তাহলে এটার সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে এই লিমিটগুলোর ডিফারেন্স ডিভাইডেড বাই 6 মাল্টিপ্লাইড বাই, বলে দিছে ফাংশনের ভ্যালু। এই যে এখানে ফাংশন, আমাদের জন্য কি ফাংশনটা হচ্ছে এটা ফাংশন, হ্যাঁ, 1 ডিভাইডেড বাই এই যে এটা 1 ডিভাইডেড বাই y মাইনাস x। হ্যাঁ, এই ফাংশনের ভ্যালু at x ইকুয়াল টু w f ফাইনাল, ফাংশনের ভ্যালু at x equal to xf, ফাংশনের ভ্যালু at 4 into ফাংশনের ভ্যালু xf x0 ফাইনাল ডিভাইডেড বাই 2, এটা যে এভারেজ, ওই এভারেজ নিয়ে মাল্টিপ্লাইড বাই 4। এই হচ্ছে তোমার ফর্মুলা। আমরা এটা সিমসং রুলস, নিউমেরিক্যাল রুলস থেকে যেটা পাই, এটা বেসিক আর দেখার দরকার না, এখানে জাস্ট আমরা ম্যাথমেটিক্স থেকে নিয়ে এসে এটাকে আমরা অ্যাপ্লাই করব। সো তোমরা এই গ্রাফিক্যাল মেথড যখন দেখবা এটা হাইলি কার্ভড, একবারে কার্ভড থাকে, তো তুমি ট্রায়াঙ্গেল ধরলে কিন্তু একটা খুব ভালো অ্যামাউন্ট কিন্তু এরর চলে আসে, তাই না? ওইসব ক্ষেত্রে তুমি কি করতে পারো? এই সিমসং ফর্মুলা ইউজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সিম্পলি এখন একটা প্রবলেম আমরা সলভ করব। সলভ করে আমরা একটু দেখাচ্ছি এই যে কিভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলো কি আসলে। হ্যাঁ, সিম্পল রিলে ডিস্টিলেশন। আচ্ছা, কি প্রবলেমটা আগে পড়ি। we wish to use a simple batch still 1 equilibrium stage, অর্থাৎ বলে দিচ্ছে একটা সিম্পল ব্যাচ স্টিল ইউজ করবা 1 equilibrium stage to separate methanol from water. So methanol water binary system, ওয়াটার থেকে মিথানলকে সেপারেট করবা কি ইউজ করে? একটা সিম্পল ব্যাচ স্টিল পট। The feed charge to the steel pot is 50 moles of an 80 mole percent methanol mixture. The feed charge to the steel pot is 50 moles of an 80 mole percent methanol mixture. Okay, তাহলে টোটাল পরিমাণটা কিন্তু তোমাকে ফিড
F 50 moles দেখছো এটা রেট দেয় নাই কিন্তু এটা টোটাল অ্যামাউন্ট 50 moles of an 80 XF বলা আছে 0.8 XF বলা আছে we desire an average distillate বলেছি না distillate average distillate অথবা XW final এই দুইটার একটা আমরা desire করি নোন ডিফাইন করা থাকে তোমার স্পেসিফাই করা থাকে we desire an average distillate concentration of 89 XD average 0.892 বলে দিছে find the amount of distillate collected total DT D total সেটা বের করতে বলছে the amount of material left in the still pot কি W final বের করতে বলছে the concentration of material in the still pot X W final তিনটা unknown বের করতে বলছে আর এখানে স্পেসিফাই করা আছে কি অ্যাভারেজ ডিস্টিলেট কম্পোজিশনটা এই 0.892 হ্যাঁ আর ফিট তো গিভেন থাকেই ফিটের কম্পোজিশন দেয়া আছে 0.8 আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে তোমার 50 ওকে এখন এর জন্য মিথানল ওয়াটার সিস্টেমের জন্য এখন এরপর কি দেখো আচ্ছা বলা আছে কি প্রেসার 1 atm তো 1 atm প্রেসার বলা আছে তাহলে তুমি আমার যে লিটারেচার ডেটা আছে ওখানে যাও 1 atm প্রেসারের জন্য মিথানল ওয়াটার সিস্টেমের জন্য তুমি সকল ইকুইলিব্রিয়াম ডেটাগুলো নিয়ে আসো এই টেবিল 1.3 তে তুমি পেয়ে যাবে ওখানে ওকে সে এই প্রবলেমের জন্য দেয়া আছে এই ডেটাগুলো আচ্ছা এখন তাহলে এটাকে সলভ করো তো আমার হাতে যে ইকুয়েশনটা ছিল এক নাম্বার হচ্ছে এই যেটা পেয়েছি এটা কি রেলে ইকুয়েশন রেলে ইকুয়েশন এখান থেকে এই পর্যন্ত রেলে ইকুয়েশন সো আমি এটাকে আমি সলভ এই এরিয়াটাকে তো আমি ইন্টিগ্রেশন ধরে নিচ্ছি এই হচ্ছে আমার ইকুয়েশন অ্যানাদার ইকুয়েশন তাই না আর দুটো ইকুয়েশন কি এই যে তোমার ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স এটা কি কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স রিঅ্যারেঞ্জ করছি তো আমাকে ডি টোটাল বের করতে হবে আমাকে এক্স ডি এভারেজ এটা তো গিভেন এটা দেয়া আছে আমাকে কি বের করতে হবে এক্স ডাব্লিউ ফাইনাল বের করতে হবে ডি টোটাল বের করতে হবে আর হচ্ছে কি এই এক্স ডাব্লিউ ফাইনাল এটা ডাব্লিউ ফাইনাল এক্স ডাব্লিউ ফাইনাল আর ডি টোটাল বের করতে হবে তাহলে আমার হাতে দেখো তিনটা আননোন তিনটা ইকুয়েশন ওয়ান দিস ইজ ফ্রম component material balance this is the overall material balance and this is the Rayleigh equation okay three equation three unknown can be solved okay এখন দেখো এটাকে যদি আমি গ্রাফিক্যালি সলভ করি তাহলে এই যে এরিয়াটা কি ছিল আমি প্রিভিয়াসলি যেটা দেখিয়েছি এরিয়াটা হচ্ছে dx y x y - x তাই না এই হচ্ছে এরিয়াটা ছিল তাই না তাহলে এখন দেখো আমার যে লিমিট এই x এই যে x এর বিভিন্ন ভ্যালু এখন দেখো এখানে ইনিশিয়াল যে এই লিমিট xf যেটা 0.8 xf 0.8 ওকে বসালাম কিন্তু xw ফাইনাল কিন্তু আননোন তোমাকে xw ফাইনাল তাহলে কিন্তু এইটা ইন্টিগ্রেশনটা কিভাবে করবা এরিয়া কিভাবে করবা যদি লিমিটটাই আননোন থাকে তাই না আর এগুলো কিন্তু লিমিট আননোন হলে কিভাবে করবা তুমি হ্যাঁ তো এটা হচ্ছে ট্রায়াল এররে করতে হবে সে আমি ধরে নিচ্ছি এই হচ্ছে x হ্যাঁ xf xf সো এখানে এই xf এর ভ্যালুর জন্য সে xf এর ভ্যালুর জন্য কি হচ্ছে তুমি এই যে 0.8 xf যদি 0.f হয় এটা কি লিকুইড কম্পোজিশন তো এটার করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম কম্পোজিশনটা কি ভেপার ফেজের হবে সেটা তুমি ইকুইলিব্রিয়াম এই টেবিল 3.3 থেকে বের করবা করে এখানে বসাও তাহলে y চলে আসলো হ্যাঁ y তাহলে এই পয়েন্টটার জন্য y বের করলা তাহলে y - x বের করো আর হচ্ছে 1 ডিভাইডেড বাই y - x এটা বের করো ঠিক আছে তাহলে একটা পয়েন্টের ভ্যালু এই যে এই পয়েন্টের এই গ্রাফের জন্য এই ভ্যালুটা চলে আসলো তারা একটু কমাও 0.75 নাও সেই 0.75 এই 0.75 এর জন্য কি করবা 0.75 এই 0.75 এর জন্য তুমি টেবিল 3.3 তে যাও 3. যে y বের করো এই y এত আসবে এই yটা জেনে গেলে এখন y - x বের করো ওকে এই y - x yx পেলে গেলে 1 ডিভাইডেড বাই yx চলে আসলো এই ফাংশন অফ x ওকে আবার এরকম করো এরকম করে করে কিছু একটা ভ্যালু আমি তো জানি না আসলে এই ফাইনাল ভ্যালুটা কত হ্যাঁ এটা তো ডেফিনেটলি এটা থেকে কম হবে কত কম খুব বেশি একবার 0 পর্যন্ত চলে আসবে 0.1 পর্যন্ত চলে আসবে সেটা এরকম না কারণ একটা সিঙ্গেল স্টেজ এখানে বলেছে একটা 1 ইকুইলিব্রিয়াম স্টেজ একটা 1 ইকুইলিব্রিয়াম স্টেজে কতটুকু বা সেপারেশন হতে পারে তাই না সে আমি একটা নির্দিষ্ট একটা ভ্যালু পর্যন্ত গিয়ে একটা আমি কিন্তু এখনো জানি না কোনটা সো আমি একটা মোটামুটি একটা ভ্যালু হায়ার ভ্যালু লোয়ার ভ্যালু পর্যন্ত গেলাম যে ডাটা জেনারেট করলাম ডাটা জেনারেট করে এটা প্লট করলাম এটা প্লট করে নিলাম কিন্তু এখন এরিয়া এটার
এরিয়াটা বের করার জন্য কি করতে হবে? এটা তো অবশ্যই লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। এই লিমিট জানি আর এক্সএফ ফাইনালটা তো আমি জানি না। সে এখন তুমি এসিউম করো এক্সএফ ফাইনাল এত, ওকে? এক্সএফ ফাইনালটা এসিউম করো, ওকে? সে আমি ধরলাম 0.65, তাহলে 0.65 তুমি ধরেছো, তো এখন যদি ধরে ফেলো তাহলে তো এটা লিমিটটা ডিফাইন্ড হয়ে গেল, তাই না? তখন এই লিমিটের মাঝে এটা এরিয়া বের করো। এই এরিয়াকে তুমি এখানে নিয়ে যাও, বসাও, বসিয়ে তুমি এরিয়া জানো, অ্যাপ জানো, এখান থেকে তুমি ডাব্লিউ ফাইনাল বের করো। এই ডাব্লিউ ফাইনাল যখন বের করে ফেলবা তখন তুমি এটা এখানে বসাও। তুমি অ্যাপ জানো, ডাব্লিউ ফাইনাল জানো, এক্সএফ জানো, ডাব্লিউ ফাইনাল জানো, এক্স এটা তুমি এসিউম করেছো 0.65। এখন এটা বসিয়ে দেখো তোমার এক্স ডি অ্যাভারেজ কত আসে। এই যে এক্স ডি অ্যাভারেজ ক্যালকুলেটেড, আর এটা কম্পেয়ার করো তুমি কত চেয়েছিলা, এখানে দেয়া আছে কত, গিভেন ডিজিয়ারটা হচ্ছে 0.85। যদি মিলে যায় তাহলে তুমি বলতে পারো এই যে তুমি 0.65 ধরেছ, এটা কারেক্ট ছিল। যদি না হয় তাহলে আবার এরকম ট্রায়াল এরর করতে হবে। তাহলে তোমাকে এই যে লিমিটটা ছিল এটা কিন্তু এই ডেটাটা জেনারেট একবার জেনারেট করে নেবে এরিয়াটা, এটা তো হাইয়েস্ট পয়েন্ট, আস্তে আস্তে কতটুকু যাবে। তারপর এটা এসিউম করলা, এটা এসিউম করলে এরিয়া বের করলা, এরিয়া বের করে সিমসং তোমার রেলে ইকুয়েশন থেকে তুমি কি বের করলা, ডাব্লিউ ফাইনাল এখানে বসাও, এক্স ফাইনাল এসিউমড, টোটাল এক্স ডি অ্যাভারেজ বের করো। এক্স ডি অ্যাভারেজ কি? এক্স ডি অ্যাভারেজ হচ্ছে তোমার ক্যালকুলেটেড, এখন তুমি বের করলা এসিউমড এক্স ডাব্লিউ ফাইনালের উপর ভিত্তি করে। হ্যাঁ, এখন এই ক্যালকুলেটরটাকে ডিজিয়ারের সাথে কম্পেয়ার করো, যদি সমান হয় তাহলে এই যে অ্যাজাম্পশন এক্স ডাব্লিউ ফাইনাল ছিল কারেক্ট, তাহলে এটাকে চেঞ্জ করো, চেঞ্জ করে আবার নিউ ক্যালকুলেটেড ভ্যালু বের করো, ওখান থেকে এটার সাথে ডিজিয়ারের সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করে করে এই দুটো কারেক্ট করতে হবে। ওকে, যখন মিলে যাবে তাহলে তো অবশ্যই তোমার এক্স ডি অ্যাভারেজ তো তোমার এখানে আসেই, তোমার এক্স ডাব্লিউ ফাইনাল চলে আসলো, তোমার ডাব্লিউ ফাইনাল চলে আসলো, তারপরে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে তুমি এখান থেকে কি বের করতে পারো, টোটাল ডি। ওকে, আচ্ছা, তুমি যদি এখন এই বিষয়টাকে গ্রাফিক্যালি করতে না চাও, তুমি যে সিমসং রুল ইউজ করতে চাও, ওকে অফকোর্স ফাইন, একইভাবে করো। এই যে তোমার দেয়া আছে ভ্যালুগুলো, এই এখানে এক্সএফ এর জন্য ফাংশনের ভ্যালুটা কত, হ্যাঁ, এই এক্সএফ এখানে কি 4টা ভ্যালু আছে, প্রথমে এটা বের করো। এটা তো তুমি জানো না, তাই না? এটা তো তুমি জানো না, এটা ধরো একটা ভ্যালু, ধরলে এটা নোন, প্রত্যেকটা সবগুলো তুমি বের করতে পারবা। এই ফাংশনটা বের করো, হ্যাঁ, এটা নিয়ে এখানে বসাও এরিয়াতে, এরিয়া দিয়ে এটা বের করো, এটা দিয়ে এটা বের করো, ক্যালকুলেটেড কম্পেয়ার করো। হ্যাঁ, যদি দেখো না মিলে তাহলে এই এক্স ফাইনালের ভ্যালু অন্য আরেকটা নাও, হ্যাঁ, নিয়ে আবার চেঞ্জ করে করে টিউন করে করে তোমার এগুলা ট্রায়াল এরর করতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আজকে ফার্দার আর তোমাদেরকে না দেখাই। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। হ্যাঁ, তোমাদের আজকের আলোচনার উপর যে কোনো ধরনের কোশ্চেন থাকলে তোমরা 1 মিনিট এগুলো করতে পারো, আমি সেগুলো একটু চেষ্টা করে উত্তর দেওয়ার জন্য। আজকের আলোচনার উপর যে কোনো ধরনের কোশ্চেন, আজকের আলোচনার উপর যে কোনো ধরনের কোশ্চেন। আমি রেকর্ডিং বন্ধ করলাম।